বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। 89 জনকে পুশব্যাক। প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ঢাকা আঙ্কারার সম্পর্ক জোরদারের বার্তা। আজ রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের 100 দিনেও হয়নি স্থায়ী সমঝোতা। মধ্যপ্রাচ্যের উত্তাপে বদলে যাচ্ছে ভূ রাজনীতি, বাড়ছে চীনের প্রভাব। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করেই চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে 89 জনকে পুশব্যাক করেছে বিএসএফ। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুরে শনিবারও 6 জনকে পুশিনের চেষ্টা করে তারা। পুশিন ঠেকাতে বিজিবি কঠোর মেহেরপুরে শনিবারও 6 জনকে পুশিনের চেষ্টা করে তারা। পুশিন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে থাকায় চেষ্টা ব্যর্থ হয়। বিজেপি সংবাদ পাইছে যে পুশিং হবে। রাত্রি আমাদের বলল যে আপনারা একটু সজাগ থাকেন, আমাদের একটু সহযোগিতা করেন। আমরাও সজাগ ছিলাম। বিজেপি কড়া নজরে প্রত্যেক দিনই থাকে, আজও ছিল। আমরা সেই জন্য আমরা পাহারা করি। অবৈধ দেশের জোর করে পাঠিয়ে দিয়েছে। একই চিত্র লালমনিরহাটেও। হাতীবান্ধার বুড়ারডুবি সীমান্তে 11 জন, 65 বাড়িতে 10 জন, দীঘলটারি ও দুর্গাপুর সীমান্তে 12 জন সহ মোট 33 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সাধারণ সচেতন মানুষ হিসেবে আমরা এটা নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং তারা যেন এই কাজ থেকে বিরত হয় এটি আমরা দাবি জানাচ্ছি। তারা যদি তাদেরকে ইললিগ্যাল মনে করে তারা আমাদের দেশের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়, কিন্তু এই অবাঞ্ছিত অমানবিক আচরণ যেন তারা না করে। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় 17 জনকে পুশব্যাক করে বিজিবি। এটা তো অন্যায়। বাংলাদেশ আমার ছোট দেশ, খাদ্য কম, এটা তো আমরা ঠিক করে না। এদিকে গেল 3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন 28 জন। 3টা শিশু, 5টা পুরুষ আর 3 জন মহিলা। এদের 3টা যে শিশু, এই যে কালকে সন্ধ্যার দিকে বৃষ্টি আসছে, প্রচন্ড বৃষ্টি ঝড় তাদের উপর দিয়ে চলে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই শিশুদের যে অবস্থা ছিল এটা আসলে খুব ভয়াবহ ছিল। তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সদা সর্বদা, সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতে আমি খুবই গ্রেটফুল। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায়। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন জেলার সীমান্ত তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। তিন দিনের সফরে আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া রাশিয়া সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। তার এই সফরে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সহ বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মস্কোর সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের 100 দিনেও দেখা মেলেনি কোনো স্থায়ী সমঝোতার। যুদ্ধক্ষেত্রের উত্তাপ কমলেও অব্যাহত রয়েছে কূটনৈতিক অচলাবস্থা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা নিচ্ছে চীন, আর নতুন মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম। রাতের আকাশ চিরে ঝাঁকে ঝাঁকে মিসাইল নেমে আসে মধ্যপ্রাচ্যে। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের সেই যৌথ অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। পাল্টা আঘাতে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি, আর কৌশলগতভাবে হরমুজ প্রণালী হয়ে ওঠে যুদ্ধের নীরব নিয়ন্ত্রক শক্তি। বলা হচ্ছে হরমুজ প্রণালীকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে ইরান। বিশ্লেষকদের মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ নেতা নিহত হওয়ার পরও মূলত এই কারণেই ইরানকে কোণঠাসা করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং আঞ্চলিক মিত্রদের সমর্থন ও অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে ইরান দেখিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে তাকে উপেক্ষা করার সুযোগ নেই। বলা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সুযোগ নিচ্ছে চীন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বিস্তারে আরও সক্রিয় হয়ে উঠেছে বেইজিং। এই সংঘাত দেখিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর এককভাবে যুক্তরাষ্ট্র নির্ভর নয়। চীন, পাকিস্তান সহ আঞ্চলিক শক্তিগুলো এখন আরো বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় পাকিস্তানের সম্পৃক্ততাও যোগ করেছে নতুন মাত্রা। ইসলামাবাদকে ব্যবহার করে উত্তেজনা কমানোর বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলেও চলছে আলোচনা। আসমাতুলি, নিউজ 24। ভারতের দিল্লিতে প্রথম বড় প্রতিবাদ সমাবেশে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল ককরোচ জনতা পার্টি সিজেপি। বিপুল সমর্থকের উপস্থিতিতে আয়োজিত সমাবেশ থেকে উত্থাপন করা হয় 5 দফা দাবি। সতর্ক করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ভারত জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়বে। এদিকে কর্মসূচি ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, ঘটেছে ধরপাকড়ের ঘটনাও। মোদী প্রশাসনের দাবি এটি রাজনৈতিক আন্দোলন নয়, সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠীর ছদ্মবেশী চক্রান্ত। দিল্লির রাজপথে জনতার ঢল, হাতে তেলাপোকার প্রতীক, মুখে পরিবর্তনের স্লোগান। অনলাইনের পর্দা পেরিয়ে এবার বাস্তবের রাজনৈতিক ময়দানে নিজেদের শক্তি দেখালো ককরোচ জনতা পার্টি। ভারতের রাজধানীতে আয়োজিত সংগঠনটির প্রথম বড় প্রতিবাদ সমাবেশে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন রাজ্য থেকে আসা সমর্থকরা। 1 মাসেরও কম বয়সী এই দলটির এটি প্রথম এবং সবচেয়ে বড় জনসমাগম। সমাবেশে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফেরেন দলের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী শিক্ষার্থী অভিজিৎ দীপকে। রাজনৈতিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা সহ 5 দফা দাবি তুলে ধরেন তিনি। 5 बच्चों ने सुसाइड कर लिए, फिर भी आपने रिजाइन नहीं किया है। आपको शर्म नहीं आती? और कितने बच्चों के पास सुसाइड करने का वेट करेंगे आप जब तक रिजाइन नहीं करोगे तब तक हमारा मूवमेंट जारी रहेगा। কর্মসূচি ঘিরে উত্তেজনাও কম ছিল না। যন্তর মন্তর এলাকায় মোতায়েন করা হয় 2000-এর বেশি নিরাপত্তা কর্মী। ঘটে ধরপাকড়ের ঘটনাও। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিরোধী রাজনৈতিক শক্তির ছদ্মবেশী চক্র সক্রিয়। অভিযোগ নাকচ করেছে সিজেপি। সংগঠনটির গল্পের শুরু রাজপথে নয়, অনলাইনে। গেল 16 মে বেকার তরুণদের নিয়ে প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ থেকেই এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন অভিজিৎ দীপকে। ক্ষমতাসীন বিজেপিকে ব্যঙ্গ করে নাম রাখা হয় ককরোচ জনতা পার্টি, যা মাত্র কয়েকদিনেই পরিণত হয়েছে ভারতের সবচেয়ে আলোচিত অনলাইন রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনে। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 2,30,00,000-এ। আসপাতুলি, নিউজ 24। মাঠের খেলা শুরুর আগেই বিশ্বকাপে ইরানের সবচেয়ে বড় জয় যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদন। দীর্ঘ অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে 2026 বিশ্বকাপে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছে ইরান ফুটবল দল। ভিসা জটিলতায় প্রস্তুতি পরিকল্পনা বদলে অ্যারিজোনার বদলে মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প করছে দলটি। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কও থাকবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। নির্দিষ্ট কিছু নন ইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীকে এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পাবলিক রাখতে হবে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথ্য যেন কর্তৃপক্ষ সহজে দেখতে পারে। দূতাবাস বলছে, আবেদনকারীর পরিচয় ও যোগ্যতা যাচাই আরও সহজ ও দ্রুত করতেই এই পদক্ষেপ। তবে নিয়মটি সব ভিসা আবেদনকারীর জন্য নয়, শুধু নির্দিষ্ট কয়েকটি ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য। ক্রিকেট মাঠের বাইরে রাজনৈতিক বিতর্কে নাম জড়ানো নিয়ে মুখ খুলছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দেওয়ার যে দাবি একটি বাংলা দৈনিকে করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানান সৌরভ। তার দাবি, তিনি কখনোই এ বিষয়ে কোনো বার্তা বহন করেননি, এমনকি ইউসুফ পাঠানের সঙ্গেও এ নিয়ে কোনো যোগাযোগ হয়নি। পাশাপাশি তথ্য যাচাই ছাড়া চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ না করার আহ্বানও জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেট তারকা। কুয়েতে এক মানবিক উদ্যোগের মাধ্যমে আহতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেন। কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের জরুরি চিকিৎসায় রক্তের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূতের অংশগ্রহণে দূতাবাসের উদ্যোগে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সংকটময় সময়ে আহতদের পাশে দাঁড়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সাড়া দেন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরাও অংশ নেন এই কর্মসূচিতে। বাংলাদেশ কমিউনিটি, সমিতি এবং কুয়েতে যারা 3 লক্ষ বাঙালি, তাদের সবার পক্ষ থেকে আমরা অনেকে এসেছি রক্ত দিয়ে। বাংলাদেশ এবং কুয়েতের যে প্রতিম দেশ, এদের আন্তরিকতার জন্য আমরা আজকে এখানে আসছি। যারা এখানে রক্ত দিতে আসছেন সবাইকে ধন্যবাদ। এদিকে হামলায় আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দূতাবাসের পক্ষ থেকে এই দ্রুত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ড্রোন হামলায় আহতদের সেবার জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, এটাও কুয়েতের জনগণের মাঝখানে অত্যন্ত একটা পজিটিভ একটা এফেক্ট রেখেছে। দুর্যোগ ও সংকটের মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। দূতাবাস জানায়, সংকটময় পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জর্ডানের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজধানী আম্মানের মদিনা আল সানাইয়াতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ জিয়ার রাজনৈতিক জীবন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। সারা দেশে সরকারি কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখভাল করতে এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে সরকারি দলের সংসদীয় সভায় 7 মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলনে এমনটাই জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, সরকার কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকায় 30 লাখ কোটি টাকা ঘাটতি নিয়েও ফ্যামিলি কার্ড সহ নানান প্রণোদনা দিচ্ছে। বাজেট অধিবেশন শুরুর আগের দিন সরকার দলের সংসদীয় কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে 7 মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু 66% মানুষের ব্যবহারযোগ্য বিদ্যুতের দাম বাড়েনি। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়ে না। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছে। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে।
তার হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। বৈঠকে শিক্ষার মান বাড়াতে শিক্ষা কার্যক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। 1 লাখ কোটি টাকা তেলে ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান চিফ হুইপ। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন ভর্তুকি দিতে হবে আমাদের তেলে। এই তেলে যে তেল আমরা এখন আনছি, 2টো যুদ্ধ আমরা মোকাবিলা করছি এই সরকারের বর্ষবরণের দায়িত্ব নেওয়ার পর থেকে। তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না, আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপর দেখেন অনেকদিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। এ সময় রামিসা হত্যা মামলা সহ শিশু ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়েও আলোচনা হয়। চিফ হুইপ বলেন, 30 লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এই সরকার যাত্রা করেও ফ্যামিলি কার্ড সহ নানা প্রণোদনা দিচ্ছে। 30 লক্ষ কোটি টাকা ঘাটতি নিয়ে এই সরকার বানাচ্ছে। সরকার ফার্মার্স কার্ড দিচ্ছে, সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, 10,000 টাকা কৃষি নিয়ে সুদ মুখ করেছে, মজদুরদের ভাতা দিয়েছে, তাদের সম্মানিত করেছে, প্রত্যেকটা সেক্টরে তার হাত দিয়েছে, প্রত্যেক সেক্টরে কাজ করে। কাজে আন্তরিকতা থাকার কারণে এবং টাকা চুরি না করার কারণে, কাজে দুর্নীতি না হয় তার ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। কাজে এইসবের কারণে ইনশাল্লাহ আপনারা একটা নর্মাল একটা ফুলফুল অবস্থা আছে। বাজেট নিয়ে বলেন, রবিবার বাজেট অধিবেশন শুরু হলেও 11 তারিখে বাজেট উপস্থাপন হবে। বলেন, এবারের বাজেট হবে কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। 15 তারিখে বিকালবেলা সম্পর্কে আমরা বাজেট পাস করব, 16 তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। বহুমুখী সংকটে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বেসরকারি খাত। ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। উচ্চ সুদহার, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট সহ নানা কারণে স্থবির বিনিয়োগ, ফলে কমছে উৎপাদন ও কর্মসংস্থান। ঘুরে দাঁড়াতে এখন নতুন বাজেটের দিকে তাকিয়ে উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, স্থবিরতা কাটাতে প্রয়োজন বিনিয়োগ বান্ধব নীতি। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। দেশে 5 ভাগ সরকারি চাকরির বিপরীতে 95 ভাগ কাজের সুযোগই তৈরি করেছে বেসরকারি উদ্যোক্তারা। কিন্তু নানামুখী চাপে তারাই এখন কঠিন সময় পার করছেন। উচ্চ সুদের বিনিয়োগ, দফায় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি ও কাঁচামালের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসার খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দীর্ঘমেয়াদী এসব সংকটে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ। হিসেব বলছে, চলতি বছরের মার্চে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার নেমেছে 22%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 10.5%। অন্যদিকে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাতে ঋণ প্রফিতি নেমে এসেছে 5%-এর নিচে, যা ইতিহাসে সর্বনিম্ন। প্রাইভেট ব্যাংক থেকে যদি সরকার টাকা নিয়ে নেয়, তাহলে প্রাইভেট ব্যাংক আপনার ইকোনমিতে কেমনে মানি ইনজেক্ট করবে, মানি সার্কুলেশন করবে। ট্যাক্সেশন পলিসি যেটা বাংলাদেশের, সেই পলিসিটা বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। আমরা এমন বাজেট চাই যেটা ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব এবং কর্মসংস্থান যেন তৈরি হয়। এবং ব্যবসা করার যে জটিলতাগুলা, যেগুলো হলো আপনার রেভিনিউতে ইম্প্যাক্ট করবে না, কিন্তু এই বিষয়গুলো সহজ করলে ব্যবসাটার ক্ষেত্রটা বড় হবে। শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিক অস্থিরতাও বিপাকে ফেলেছে দেশীয় উদ্যোক্তাদের। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রতিনিয়তই কমছে রপ্তানি। হিসেব বলছে, চলতি অর্থ বছরের 11 মাসে রপ্তানি কমেছে 2.5%-এর বেশি। চারিদিকে যে যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের কিন্তু আমাদের এক্সপোর্ট পারফরমেন্সে ভালো রকম একটা এফেক্ট হয়েছে। বায়াররা তাদের যে অর্ডার দিচ্ছিল সেখানে তারা কমিয়ে দিয়েছে, তারা কিন্তু রিস্ক নিচ্ছে না। বেসরকারি খাতের এমন বহুমুখী সংকট সরকারের 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে হুমকির মুখে ফেলেছে। তাই ঋণের সুদহার কমিয়ে আনা, বন্ধ কারখানা চালু এবং ঋণ খেলাপি নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ। তবে করের বোঝা কমানো ও ভ্যাট ব্যবস্থা সহজ করা না হলে কাটবে না সংকট, বলছেন অর্থনীতিবিদরা। যুক্তিকরণ দরকার, পর্যালোচনা দরকার, অনেক কিছুই কমানো দরকার, অনেক ছাড় বাদ দেওয়া দরকার, কিন্তু এটাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে করতে হবে, যাতে করে এটা ইতিবাচক ফলাফল আনে। কর রেয়াত দেওয়া হলো, এটা কিন্তু বছরের পর বছর চলে যায়, যুগ যুগ থেকে এটা চলে যায়। এটার কোনো সানসেট ক্লজ নাই, এটার এক্সপায়ারি ডেট নাই। সেটা তো হয় না। আপনি 5 বছর 10 বছর দিয়ে আরেকটা খাতকে আপনি উন্নয়ন করেন। এছাড়া এসএমই খাতের জন্য বিশেষ তহবিল গঠন, বন্দর ও অবকাঠামো উন্নয়ন এবং এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।